ইরানের এই যে রাষ্ট্রপতি, যেটা আপনি বলছিলেন যে তার নির্বাচন হয়তো একটু, তার ভোট তো সে অনেক হয়তো ভোট পাননি, কিন্তু ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার খুব পছন্দের ঘনিষ্ঠ ছিলেন, প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে যে পলিসিগুলো তিনি নিয়েছেন, অনেক কট্টর অবস্থান আমরা দেখি। এই তার মৃত্যুর পরে ইরানের যে অভ্যন্তরীণ অবস্থা বা তার ইরানের যে পলিসি, সেই কট্টর অবস্থায় কি থেকে যাবে, নাকি এখানে নতুন কোনো উন্মোচন হতে পারে? দেখুন, আমি শুরুতেই বলছিলাম যে এখানকার রাষ্ট্রপতি আমরা যদি মনে করি অন্য নির্বাহী বিভাগের মতো, যুক্তরাষ্ট্রের মতো বা অন্যান্য দেশের মতো, যে তিনি খুব স্বাধীন এবং একটা অটোনমাসভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তা না। এখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খমেনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অফিস খুব গুরুত্বপূর্ণ। তার যে রেভলিউশনারি গার্ড, যারা যেটা তাদের যে প্রতিষ্ঠাতা এই ইসলামিক রিপাবলিকের যিনি করেছিলেন খমেনি, তা সেটা অত্যন্ত শক্তিশালী এবং তারা নীতি নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর বাইরে আলাদা কাউন্সিলও আছে তাদের। এই সবার সঙ্গে আলাপ এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাদের আধ্যাত্মিক নেতার কাছ থেকে। এখন দেখুন, আপনি যদি রাইসি, যিনি বিমান দুর্ঘটনায় হত হয়েছেন, আপনি তার ব্যাকগ্রাউন্ডে যদি যান, তার উত্থানটা নাটকীয়র চাইতে নাটকীয়। ইরান অনেক পুরনো দেশ, সামরিক দিক থেকে ঐতিহাসিকভাবে অনেক পুরনো দেশ। সেখানে রাজনীতিতে এই ধরনের উত্থান, সেটা শাহের শাসনামল বলেন আর ইসলামিক গ্রুপের, এতটা সহজ না। কিন্তু সেখানে দেখবেন যে তার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার যে প্রশিক্ষণ এবং তার যে ওঠা, সেটা নাটকীয়র চাইতে নাটকীয়। এবং যারা পুরনো ছিলেন, তাদের যারা কূটনীতিক, তাদের বিজ্ঞানী, তাদের কিন্তু বিভিন্নভাবে অ্যাকোমোডেট করা। একটা যারা ভিন্ন মতাবলম্বী ছিলেন, তাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে। অনেকে আবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে আনুগত্য প্রকাশ করেছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেটা একটু আগে উনি বলছিলেন আমাদের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যে এই দেশটা কিন্তু আমরা যতটা একেবারে স্যাংশনে ক্রিপলড হয়ে গেছে দেখেই, একটা 2000-2500 বছর আগের একটা সিভিলাইজেশনাল কন্টিনিউটি, সে যে কূটনীতির ধারা বহন করে এবং সে যে রাজনীতির ধারা বহন করে, সেটা এতটা সরল না। আমরা একেবারে নবীন রাষ্ট্রের সঙ্গে তাকে তুলনা করতে পারি না। সেখানে রাইসির উত্থান অন্যরকম। এবং 87 সালের দিকে তার যে ভূমিকা, যেটার জন্য বারবার সমালোচনা করা হয়, যে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে বা বিভিন্ন বিবেচনা মৃত্যুদণ্ড দেওয়া, এটা তাকে প্রশ্নও করা হয়েছিল। এটা একটা দিক, তার মানে তার একটা কনজারভেটিভ পাস্ট আছে। এবং সেখান থেকে এই যে সাম্প্রতিক যে বিদ্রোহগুলো দমনের যে রীতিটা, একই সঙ্গে কূটনীতি তো খুব নির্মোহভাবে চলে। এবং সে তো কূটনীতি, সে তো সবসময় এই ব্যক্তির তত্ত্ব তালাশ করে না বা তার জীবন বৃত্তান্ত দেখে না। তার আবার কূটনৈতিক অগ্রগতিগুলো আপনি দেখেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটা মনে রেখেছেন বা একটু আমাদের মতো বয়সী বোনাদের মতো যারা জ্যেষ্ঠ কূটনীতিক আছেন, যে কি সাংঘাতিক তাদের টেনশন গেছে, একবার হজ করা থেকে শুরু করে, সেখানে গোলাগুলি থেকে শুরু করে বহু রকম ঘটনা ঘটেছে সেখানে। সেই অবস্থা থেকে এসে সৌদির সঙ্গে সম্পর্ক তৈরি করা, এই স্যাংশনের মধ্যেও তাদের একজন রাষ্ট্রপতি কিন্তু ডিসি পর্যন্ত গিয়েছিলেন। সেটা তারা ইউএনএ যাচ্ছেন, অন্যান্য মিটিংয়ে যাচ্ছেন। ইরানের সঙ্গে চমৎকার সম্পর্ক সুইজারল্যান্ডের, এবং অনেক ক্ষেত্রে তারা তাদেরকে মধ্যবর্তী অবস্থান হিসাবে তাদের ব্যবহার করে। যেটা একটু আগে উনিও বলছিলেন, যে এই আক্রমণের আগে ইসরায়েলে তারা মার্কিনীদেরকে জানিয়েছে যে ইন্টারসেপ্টটা করেছে জর্ডান এবং সৌদি, সেটা অনেকটা, আমরা বলবো না নেগোশিয়েটেড, কিন্তু এটা পার্ট অফ দ্য গেম। একটা রুলস অফ দ্য গেমটা এরকম, যে ঠিক আছে আমিও জানান দিলাম, তুমিও দিলে। তাহলে এনার যে প্রশাসন, যদি আমি ধরি তাকে, সৌদির সঙ্গে সম্পর্ক, তুরস্কের সঙ্গে তার সম্পর্ক, কিন্তু আমরা সামনে যা দেখি না কেন, ইমিডিয়েট নেইবার হিসাবে সেটা খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমা দেশের সঙ্গে তার অনেক পুরনো সম্পর্ক, বিশেষ করে ফ্রান্স এবং সুইজারল্যান্ড। সেটা রেজা শাহ পাহলবিও যখন ছিলেন তখন এই সম্পর্কটা ছিল। এই ইসলামী, উনি নিজেই তো ছিলেন এক সময়, আপনি যদি খামেনির কথা ধরেন, উনি মিশর থেকে যখন গেছেন তখন তিনি পশ্চিমেই ছিলেন। তো এরকম একটা সাফল্য কিন্তু তিনি দেখিয়েছেন। এবং গ্র্যাজুয়ালি চীন এবং রাশিয়ার সঙ্গে তার যে সম্পর্কের একটা মাত্রা তৈরি হচ্ছিল, আমরা একটু আগে যেটা বলছিলাম, যে এই সামরিক একটা ভালো যান বা একটা হেলিকপ্টার বা প্লেন, তার মতো একটা দেশ কেন এতদিন সে অ্যাসেম্বল করতে পারেনি বা সংগ্রহ করতে পারেনি বা জোগাড় করতে পারেনি, এখন সে চপার অর্ডার দিচ্ছে। এই আলোচনা চলতে থাকবে বহুদিন পর্যন্ত। কিন্তু আপনি যেটা বলছেন, যে কূটনৈতিক দিকে এই রাইসির কিন্তু এই অগ্রগতিগুলো আমরা লক্ষ্য করেছি। এবং যেটা উনি বলছেন, যে এরা যে মার্কিনীদের সঙ্গে কথা বলে না বা পশ্চিমাদের সঙ্গে কথা বলার অনেক রীতি আছে কূটনীতিতে, আপনি তো সামনাসামনি টেবিলে তাকে দেখছেন না, কিন্তু সে তার মিত্রদের সঙ্গে অন্যভাবে সে কথা বলছে। শুধু বলেছে যে এই ইসরায়েল আক্রমণের আগে আমি তো সুইসদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের মাধ্যমে করেছি। অতএব আমরা হয় কি, যে মধ্যপ্রাচ্য তো অনেক জটিল, আমরা দক্ষিণ এশিয়ার ফ্রেমওয়ার্ক দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশ্লেষণ করতে পারবো না, এবং তার সম্পর্কের মাত্রা অন্যরকম। এটা চলে, এটা প্রকাশ্য না হলেও এটা কোনো না কোনোভাবে কূটনীতির ধর্ম।